ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধের সময় ইসরায়েল গোপনে আরব আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার সেনাবাহিনী অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন করেছিল। প্রথমবারের মতো ইসরায়েল এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশের বাইরে ব্যবহার করল, যার মূল লক্ষ্য ছিল আরব আমিরাতকে ইরানের হামলা থেকে রক্ষা করা। এর ফলে দুই দেশের মধ্যে অর্থাৎ আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে সামরিক, নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা অভাবনীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। শুধু তাই না, আমিরাতের কর্মকর্তারা ইসরায়েলকে গুরুত্বপূর্ণ মিত্র আখ্যা দিয়ে বলেছেন এই সহযোগিতার কথা তারা কখনো ভুলবেন না। দর্শক, আরব আমিরাত একটি মুসলিম দেশ। ধারণা করা যায় মুসলিম দেশ হিসেবে তারা ইরানের পাশে দাঁড়াবে, নহলে অন্ততপক্ষে চুপ থাকবে। কিন্তু এই রিপোর্টটি বলছে, যে রিপোর্টটি এক্সিওস প্রকাশ করেছে সেটি বলছে আরব আমিরাতকে রক্ষা করতে ইসরায়েল তার সৈন্য, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সরাসরি সহযোগিতা করেছে। এবং আরেকটি খবর এসেছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। তাকে অ্যাসকর্ট দিয়ে যে বিমানগুলো নিয়ে এসেছে, তাকে পাহারা দিয়ে, তাকে নিরাপত্তা দিয়ে যে বিমানগুলো নিয়ে এসেছে, সেই বিমানগুলো ছিল আরব আমিরাতের। এবং সেই আরব আমিরাতের বিমানে আরব আমিরাতের কোনো প্রতীক, কোনো সিরিয়াল নাম্বার ছিল না। এবং একই ধরনের প্রতীকবিহীন, সিরিয়াল নাম্বারবিহীন বিমান এর আগে ইরান হামলায় অংশগ্রহণ করেছিল। দুয়ে দুয়ে চার মিলিয়ে এটা অনেক বিশ্লেষক ধারণা করছেন যে সংযুক্ত আরব আমিরাত সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হয়ে ইরানে হামলা করেছে। এবং পরবর্তী ধাপে যদি যুদ্ধ আবার শুরু হয়, নিশ্চিতভাবেই আরব আমিরাত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করবে। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের ঐক্য কী অবস্থায় আছে, আপনারা কমেন্টে আরব আমিরাতের এই কর্মকাণ্ডের বিষয়ে বলতে পারেন দর্শক। এছাড়া আকাশের পাশাপাশি সাগরেও চলছে খবরদারির লড়াই। তাসনিম নিউজ বলছে ইরান তাদের তেল টার্মিনালগুলোকে মোট 4.6 মিলিয়ন ব্যারেল বা 46 লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে, যার মধ্যে প্রায় 4 মিলিয়ন বা 40 লাখ ব্যারেল তেল আমেরিকার অবরোধ ভেদ করে রপ্তানি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যতই বলুক ইরানকে অবরোধ দেওয়া হয়েছে, তার অর্থনীতি ধ্বংস করে দেওয়া হচ্ছে, ইরানের অর্থনীতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সব কিছুর পরও ইরান কিন্তু তার কর্মকাণ্ড তোড়দণ্ড প্রতাপে চালিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রেস টিভির তথ্য মতে ইসরায়েল সংশ্লিষ্ট 2টি বৃহৎ কন্টেইনার জাহাজ এখন ইরানের বিপ্লবী গার্ডের পূর্ণ নিয়ন্ত্রণে এবং হরমুজ প্রণালীর কাছে নোঙর করে আছে। ইরান শুধুমাত্র তার নিজের তেল রপ্তানি করছে না, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যে জাহাজগুলো আছে সেগুলোকে আটক করছে, তার ভিডিও প্রকাশ করছে এবং সেই জাহাজগুলোকে ইরানের জলসীমায় নিয়ে এসে নোঙর করিয়ে রাখতে বাধ্য করছে। ইরানের ক্ষমতার প্রকাশ কিন্তু এখানে বিশ্ব দেখছে এবং আমেরিকা একটি পরাশক্তির অসহায়ত্ব বিশ্বের সামনে প্রকাশিত হচ্ছে নগ্নভাবে। এই যখন অবস্থা, তখন কূটনীতির টেবিল কিন্তু একদম নিশ্চুপ। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির ওপর একটা নিরাপত্তা নিষেধাজ্ঞা ছিল। ধারণা করা হচ্ছিল ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই শহরগুলোতে আসবেন, তারা এখানে আলোচনা করবেন এবং যেহেতু পাকিস্তানের সন্ত্রাসী আক্রমণ হয়, তার জন্য একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ইসলামাবাদ এবং করাচি, রাওয়ালপিন্ডিকে ঢেকে দেওয়া হয়েছিল, যেন এই আলোচক দল যখন আসবে তখন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এখন সেই নিরাপত্তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ পাকিস্তান নিজেও বুঝতে পারছে আলোচনা এই মুহূর্তে বা কাছাকাছি সময়ে হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। এছাড়া এই স্থিতিশীল বা থমকে যাওয়া পরিস্থিতির মাঝেই এক্সিওস জানাচ্ছে পরবর্তী করণীয় নিয়ে আজ বা গতকাল, আজকে আপনার ভিডিওটা দেখছেন 28 তারিখে, 27 তারিখে করণীয় নিয়ে
পরবর্তী করণীয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নিরাপত্তা কর্মকর্তা ও জেনারেলদের সাথে অতি উচ্চ পর্যায়ের একটা বৈঠক করবেন। এছাড়া যুদ্ধবিরতির নামে লেবাননে চলছে লাশের মিছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রবিবার যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি হামলায় 2 শিশু ও 2 নারী সহ 14 জন নিরীহ মানুষ নিহত হয়েছে। হিজবুল্লাহ কিন্তু বসে নেই। তারা 11 এপ্রিল দক্ষিণ লেবাননের একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কের ওপর চালানো ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করেছে। শুধু তাই না, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একজন সৈন্য নিহত এবং 6 জন আহত হয়েছে। একটা এক্সক্লুসিভ খবরে জানা যায়, নিহত ও আহতদের উদ্ধারে আসা ইসরায়েলি উদ্ধারকারী হেলিকপ্টারও হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়, যাতে আরও অনেক হতাহতের ঘটনা ঘটে। যদিও ইসরায়েলি দাবি করেছে যে ড্রোনটি ঠিকভাবে আঘাত করতে পারেনি, কিন্তু ইসরায়েল যে হিজবুল্লাহর হাতে চরমভাবে বিপর্যস্ত হচ্ছে, তাদের সৈন্য মৃত্যুবরণ করছে, আহত হচ্ছে, তাদেরকে উদ্ধারে যারা যাচ্ছে তাদের উপরে হামলা হচ্ছে, অর্থাৎ লেবাননের পূর্ণ প্রভাব এবং তাদের ডমিনেন্স ওই জায়গাটাতে আছে, এটি স্বীকার করতে ইসরায়েল বাধ্য হয়েছে এবং এটি প্রমাণিত হয়েছে বিশ্বের সামনে। নেতানিয়াহু এই হামলার দায় চাপিয়ে বলেছেন, হিজবুল্লাহ কার্যকরভাবে যুদ্ধবিরতিকে ধ্বংস করছে। তবে ইসরায়েল হায়োমের রিপোর্ট বলছে অন্য কথা। লেবাননের সামরিক হামলার ব্যর্থতা নিয়ে নেতানিয়াহু হতাশ এবং এর দায় তিনি সেনাবাহিনীর ওপর চাপানোর চেষ্টা করছেন। সেনা কর্মকর্তারা বলছেন, বাস্তবে কোনো বড় ধরনের পরিবর্তন হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব কিছু নেতানিয়াহুর ধোঁয়াশা তৈরির একটা কৌশল। নেতানিয়াহু ধোঁয়াশা তৈরি করে নিজের ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখছেন, যুদ্ধ পরিস্থিতি বজায় রাখছেন এবং তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা উপস্থিত হওয়া বা হাজিরা দেওয়া থেকে বিরত থাকছেন। তিনি যুদ্ধকালীন একটি জরুরি পরিস্থিতি বজায় রেখেছেন বা জারি রেখেছেন। নেতানিয়াহু যখন বিচার এড়ানোর জন্য অসহায় নারী, পুরুষ এবং সাধারণ মানুষদেরকে হত্যা করছেন, লেবাননে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন, গাজায় যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন, সিরিয়াতে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন, ইরানের সাথে যুদ্ধ করছেন, ঠিক তখন নেতানিয়াহুর এই সংকটের সুযোগ নিচ্ছে বিরোধীরা। আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী আগামী নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ জোটবদ্ধ হয়ে বেয়াচাত বা একত্র নামে একটি নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, তারা একটি শক্তিশালী জায়নবাদী সরকার প্রতিষ্ঠা করতে চান। আর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তো হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা শত্রুকে 1 সেন্টিমিটার জমিও ছেড়ে দেব না। যেই ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে সাধারণ ফিলিস্তিনিদের জমি দখল করে, ঘরবাড়ি দখল করে, তারা বলছেন শত্রুদেরকে জমি ছেড়ে দেওয়া হবে না, তারা জমি রক্ষা করতে যাচ্ছেন যাদের জন্মটাই অন্যের জমি দখল করে। কি হাস্যকর তামাশা! অন্যদিকে আমেরিকার ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি থেমে নেই। ইসরায়েলের রামন বিমানবন্দরে প্রায় 1 ডজন মার্কিন KC-135 স্ট্র্যাটোস্ট্র্যাঙ্কার বিমান প্রস্তুত রাখা আছে। অন্যদিকে প্রেস টিভি জানাচ্ছে এক অবিশ্বাস্য খবর, মার্কিন ইসরায়েল আগ্রাসনের সময় ইরানের যে সমস্ত বাড়িঘর ধ্বংস হয়েছে, সেই ধ্বংসস্তূপের নিচ থেকে 7,125 জন ইরানিকে জীবিত উদ্ধার করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। চাপা পড়ে যাওয়া ইরানিদের সংখ্যা 7,125, যারা জীবিত উদ্ধার হয়েছে, এবং এটি ইরান যুদ্ধ চলাকালীন সময়ই করেছে। ইউরোপের অনেক বড় দেশ এই বিপুল সংখ্যক ধ্বংসস্তূপ সরিয়ে এত বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করতে পারত কিনা তাও যুদ্ধকালীন সময় সন্দেহ আছে। ইরান সেটি করেছে এবং তার ওপর অবরোধ দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ধরনের অবরোধ। তার ফলে সে আধুনিক উদ্ধারকারী সরঞ্জাম বহির্বিশ্ব থেকে আমদানি করতে পারে না। তারপরও ইরানের সফলতার মাত্রা এত বেশি।
এবার একটু দৃষ্টি দেব আফ্রিকার দিকে। আফ্রিকার মালিতে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। মালির সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এর হামলায় মালির জাতীয় গোয়েন্দা প্রধান জেনারেল মোদিবো কোনো তার নিজ বাসভবনে নিহত হয়েছেন। আরেকটি আপডেটে মালি সরকার নিশ্চিত করেছে তীব্র সংঘর্ষের সময় মারাত্মকভাবে আহত হয়ে মালির প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারারও মৃত্যু হয়েছে। সংঘাত শুধু মালিতে সীমাবদ্ধ নেই, সংঘাত ছড়িয়ে গেছে আফগান সীমান্তেও। আফগানিস্তানের স্পিন বোলডাক সীমান্ত ক্রসিংয়ে আফগান তালেবান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র সীমান্ত সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। এছাড়া সাগরে সোমালি জলদস্যুরা ইউকেএমটিওর মতো আরও একটি জাহাজ জব্দ করে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে গিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যে দ্য গার্ডিয়ান খবর করেছে 2,29,000-এরও বেশি মানুষ পিটিশনে স্বাক্ষর করে সরকারের প্রতি বিতর্কিত প্রযুক্তি কোম্পানি প্যালান্টিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। এই প্যালান্টির তাদের প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসন সংস্থা এবং ইসরায়েলের সামরিক বাহিনী ব্যবহার করছে। প্যালান্টির এমন একটা সংস্থা যারা মানুষের মোবাইল ফোনে আড়ি পাতে, মোবাইল ফোন ফেসবুকে একটা স্ক্রল করার সময়, একটা সংবাদ দেখার সময় মানুষের চোখের মুখের অভিব্যক্তি কেমন হচ্ছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে, এটি তারা রেকর্ড করে বোঝার চেষ্টা করে যে এই লোকটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে আছে, অর্থাৎ ইসরায়েলের পক্ষে আছে না ইসরায়েলের বিপক্ষে আছে। এই প্যালান্টির এমন একটি কোম্পানি যারা যে কোনো সাধারণ মানুষের ঘরের ওয়াইফাই সিগন্যাল অ্যানালাইসিস করে বুঝতে পারে ঘরের ভেতরে কয়জন মানুষ আছে, ওয়াইফাই সিগন্যাল অ্যানালাইসিস করে বুঝতে পারে মানুষটার হার্ট কোথায়, হার্টবিটের রিদম তারা রিয়েলাইজ করতে পারে এবং সেই লোকটি কোথায় শুয়ে আছে, বিছানার কোন পাশে, সেটিও তারা ওয়াইফাই সিগন্যাল ম্যাপিং করে আইডেন্টিফাই করতে পারে। এমনকি শুধু কোন পাশে না, তার মাথাটা খাটের কোন দিকে আছে, হার্টবিটের রিদমের সাথে ওয়াইফাই সিগন্যালের সিনক্রোনাইজ হয়ে যায়। ওয়াইফাই সিগন্যাল দিয়ে বোঝা যায় যে ব্যক্তি শুয়ে আছে বা টার্গেট যে ব্যক্তি, সেই ব্যক্তির অবস্থান কোথায়, তার মাথা কোন দিকে, পা কোন দিকে। এই প্যালান্টির ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী সংস্থা অবৈধ অভিবাসীদেরকে ধরার চেষ্টা করছে। মানুষজন ঘর থেকে বের হচ্ছে, ডাক্তারখানায় যাচ্ছে, কাজ করছে, তাদেরকে হুট করে ধরে নিয়ে যাচ্ছে। কিভাবে? এই প্যালান্টির মাধ্যমে। প্যালান্টির তাদের কর্মকাণ্ড অ্যানালাইসিস করে বুঝতে পারছে যে এরা অভিবাসী, তাদেরকে ধরার জন্য সিগন্যাল পাঠাচ্ছে এবং গোয়েন্দা সংস্থার লোকজন এসে তাদেরকে হঠাৎ ধরে নিয়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলের সামরিক বাহিনী এই প্যালান্টের প্রযুক্তি ব্যবহার করে বহু মানুষের ওপর হামলা করেছে। প্রযুক্তি সঠিক তথ্য দিচ্ছে না ভুল তথ্য দিচ্ছে যাচাই করার সময় নেই, তথ্য পাওয়া মাত্র তার উপরে হামলা করা হচ্ছে। এই প্যালান্টিরের বিরুদ্ধে কিন্তু এখন খোদ পশ্চিমা বিশ্বে যুক্তরাজ্যের মতো জায়গাতে মানুষজন বিক্ষোভ করছে। তারা দাবি করছে সরকারের প্রতি প্যালান্টিরের সাথে যেন সম্পর্ক ছিন্ন করা হয়। এছাড়া রণক্ষেত্রে পিছিয়ে পড়ছে আমেরিকা এবং ইসরায়েল। স্পুটনিক জানাচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ আজ প্রায় শেষের দিকে। 1100 টমাহক ক্রুজ মিসাইল যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে মাত্র 2 মাসের যুদ্ধে। এই ক্রুজ মিসাইল 1 বছরে যা তৈরি করা হয় তার চেয়ে 10 গুণ বেশি, অর্থাৎ এই ক্রুজ মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্র 10 বছরে মজুত করেছে 1100, তারা 2 মাসে খরচ করে ফেলেছে। এছাড়াও 1200 প্যাট্রিয়ট মিসাইল, 1100 স্টিলথ মিসাইল এবং 1000-এর বেশি ATACMS মিসাইল শেষ হয়ে গিয়েছে। মিসাইল শেষ করে যুক্তরাষ্ট্র এখন এশিয়া এবং ইউরোপ থেকে অস্ত্র নিয়ে আসছে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য। ফলে অনিরাপদ হয়ে পড়ছে ইউরোপ এবং এশিয়া। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আজকে যদি চায়না তাইওয়ানের ওপর কিংবা এশিয়ার অন্য কোনো দেশের ওপর বা জাপানের ওপর হামলা করে, জাপান বা তাইওয়ানকে রক্ষা করা বা চীনের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো সামর্থ্য আমেরিকার এখন নেই। অপরদিকে ইউরোপ থেকে যে অস্ত্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করছে, সেজন্য
রাশিয়া আরও উৎসাহিত হচ্ছে, ইউরোপে আরও বেশি আগ্রাসন চালানোর সুযোগ পাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন রাশিয়াকে থামানোর মতো অবস্থায় নেই। এবং পরাশক্তি কোনো কারোর সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এখন পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে যুদ্ধ করতে পারবে না, কারণ তার অস্ত্রের মজুত সে শেষ করছে ইসরায়েলকে রক্ষা এবং ইরানের বিরুদ্ধে। অবস্থা যখন এই, তখন ইরানের স্পিকার বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাঘের গালিবাফ বলেছেন, শুধুমাত্র হরমুজ প্রণালী না, বাব এল মানদেব প্রণালী বন্ধ করে যদি দেয়া হয়, যদি ইরান তার আশেপাশের সকল প্রক্সিকে অ্যাক্টিভ করে দেয় এবং একদিকে হরমুজ অপরদিকে বাব এল মানদেব প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে সুয়েজ ক্যানেল সরাসরি অকেজো হয়ে যায়, তাহলে কিন্তু বাঘের গালিবাফ বলছেন মার্কিন সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে যাবে। তারা জীবনযাপন করতে গিয়ে বুঝতে পারবে যে তারা পদে পদে পর্যদুস্ত হচ্ছে। এই যখন অবস্থা, তখন আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এমবিজেড মোহাম্মদ বিন জায়েদ, তার যে উপদেষ্টা রয়েছেন আনোয়ার গার্গাস, আনোয়ার গার্গাস বলেছেন পারমাণবিক অস্ত্র ছাড়াই ইরান এখন পারমাণবিক অস্ত্রশালী একটি পরাশক্তির মতো আচরণ করছে। এবং আনোয়ার গার্গাস আরও বলছেন, যদি ইরানের কাছে সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে চিন্তা করুন কী অবস্থা হতো। অর্থাৎ আরব আমিরাত বোঝানোর চেষ্টা করছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তারপরও তারা এইভাবে যেভাবে লড়াই করছে, কেন করছে? ইরানের উচিত ছিল আত্মসমর্পণ করা। আরব আমিরাত যেভাবে ট্রিলিয়নস অফ ডলার মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিচ্ছে, বিনিময়ে একটু নিরাপত্তা চাইছে, ইরান কেন সেটা করছে না? ইরান কেন মাথা নত করছে না? ইরান কেন আমিরাতের অ্যাপস্টাইন আইল্যান্ডে তাদের মেয়েদেরকে পাঠাচ্ছে না? ট্রাম্প এবং অ্যাপস্টাইন ক্লাস যারা আছে, যারা পেডোফাইল, যারা শিশু যৌন নির্যাতনকারী, তাদেরকে কেন সন্তুষ্ট করছে না ইরান? যেই প্রক্রিয়াটি অনুসরণ করেছে আরব আমিরাত, তারা কেন সেভাবে মাথা নত করছে না? তারা কেন সেভাবে নিজেদের আত্মসম্মান এবং সম্পদ বিসর্জন দিয়ে ক্ষমতায় টিকে থাকছে না? তারা কেন দেশপ্রেমে নিজেদের জীবন উৎসর্গ করছে? মিসাইল এবং গোলাবারুদের সামনে বুক চিটিয়ে দাঁড়িয়ে তাদের ছোট ছোট ড্রোন নিয়ে লড়াই করছে? তারা কেন এমনটা করছে? কেন আমাদের মতো সব কিছু বিলিয়ে দিয়ে, আত্মসম্মান পায়ের নিচে পিষে দিয়ে তাদের সাথে সম্পর্ক ভালো রাখছে না? তারা নিশ্চয়ই পরাশক্তি হয়ে যাচ্ছে। তাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, তারপরও তারা এত বড় পরাশক্তি হচ্ছে। যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে তো কি না কি হয়ে যেত। এই হচ্ছে আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের প্রধান উপদেষ্টা আনোয়ার গার্গাসের মন্তব্য। এছাড়া জার্মানির চ্যান্সেলর অর্থাৎ জার্মান প্রধানমন্ত্রী তিনি নিজেও বলেছেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে পদে পদে অপমান করছে। এই জার্মান চ্যান্সেলর, যারা কিন্তু ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্রদের একজন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইউরোপে যে ঘাঁটিটি আছে সেটি আছে জার্মানিতে। এছাড়া ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র দেয় যে দেশটি ইউরোপের, সেটি হচ্ছে জার্মানি। সমস্ত দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু জার্মানিতে এটি স্বাভাবিক হয়নি। সে জার্মানি এখন বলছে আমেরিকাকে পদে পদে অপমান করা হচ্ছে। এর মধ্যে আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাটির নিচের গোপন মিসাইল ঘাঁটিতে ইরান বিমান হামলার আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ইরানের সেনারা রোজা রাখছে, ইবাদত করছে এবং রোজা রেখে যুদ্ধ করছে। তাদের মনোবল অটুট, অবিচল। এর মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার দেখা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। তারা কি আলোচনা করেছেন আমরা জানি না। শুধুমাত্র এইটুকু বলবো, এর আগে 2012 সালের দিকে ভ্লাদিমির পুতিন একটা মিটিং করেছিলেন সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে। তখন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বাশার আল আসাদের অবস্থা এমন, যে কোনো মুহূর্তে তার পতন হয়ে যাবে। বাশার আল আসাদ দেশের বাইরে তো পরের বিষয়, তার প্রাসাদের বাইরেও বের হন না। বিদ্রোহীরা একের পর এক
রাজ্য জয় করে নিচ্ছে, একের পর এক অঞ্চল দখল করছে। যখন সবাই ধরে নিয়েছিল বাশার আল আসাদের পতন সময়ের ব্যাপার, ঠিক তখন বাশার আল আসাদ সফর করলেন রাশিয়ায়, এবং রাশিয়া কয়েকটি ঘাঁটি তৈরি করলো সিরিয়ার ভেতরে। এবং তার পরবর্তী খবর আমরা জানি, প্রায় 2025 সাল পর্যন্ত বাশার আল আসাদ 2012 থেকে 25 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে ছিল। এবং এমন একটা অবস্থা হয়েছিল যখন সবাই ধরে নিয়েছিল যে এখন আর বাশার আল আসাদকে সরানো যাবে না ক্ষমতা থেকে, এবং প্রায় বিদ্রোহীরা হালই ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে তুরস্কের সহযোগিতায় 2025 সালে আহমেদ আল সারা নতুন করে বিদ্রোহকে চরম মাত্রায় নিয়ে যান এবং ক্ষমতা দখল করেন। ঠিক সেই রকম একটি সফর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুট করে চলে গিয়েছেন রাশিয়ায়। তিনি বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিনের সাথে। পরবর্তীতে এই বৈঠকের কোনো ফলাফল বা এই বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত যদি আসে, আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। এছাড়া সাগরে মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগর থেকে $38 কোটি মূল্যের ইরানি তেল জব্দ করেছে, এবং একটি ট্যাঙ্কার এখন যুক্তরাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের রামন বিমানবন্দরে প্রায় 1 ডজন মার্কিন বিমান বিমান ওঠানামা করতে দেখা গিয়েছে। এছাড়া আমেরিকা রাতভর সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের ঘাঁটিতে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ট্রাম্প তার নিরাপত্তা কর্মকর্তা এবং জেনারেলদের সাথে অতি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক করছেন। ট্রাম্প 24 ঘন্টায় অদ্ভুতভাবে 3 বার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের প্রশংসা করেছেন, এবং দাবি করেছেন ভারত পাকিস্তান যুদ্ধে অন্তত 11টি বিমান ভূপাতিত হয়েছে। এটি কিন্তু এর আগে বলা হয়নি। এর আগে 5, 6, 7, 8, 10 পর্যন্ত বলা হয়েছিল। এখন ট্রাম্প বলছেন 11টি বিমান ভূপাতিত হয়েছে, এবং ট্রাম্প প্রশংসার তুবড়ি ছোটাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর ব্যাপারে। এছাড়া আফগান সীমান্তের স্পিন বোল্ডা ক্রসিংয়ে আফগান তালেবান এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের এই যুদ্ধকে আরও এগিয়ে যাওয়ার মতো আক্রমণ শুরু করেছে আফগানিস্তানের ওপরে, এবং আফগানিস্তানের কুনার প্রদেশে পাকিস্তানের হামলায় 3 জন নিহত এবং 45 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দর্শক, পৃথিবীটার অবস্থা এখন সংঘাত জর্জরিত। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, এমন কোথাও নেই যেখানে যুদ্ধ চলছে না। এই যুদ্ধগুলো অনেকটা শ্বাসরুদ্ধকর থ্রিলার সিনেমার মতো এগোচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে দৃশ্যপট বদলে যাচ্ছে, ধসে পড়ছে পরাশক্তির সাজানো পৃথিবী, তার ওয়ার্ল্ড অর্ডার, তার শাসন ব্যবস্থা। এই নাটকীয় মোড়গুলো আমরা তুলে আনবো আপনাদের জন্য। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার চ্যানেলের। আল্লাহ হাফেজ।